নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের মুখ্যমন্ত্রী পাহাড়ে গেছেন। ব্যক্তিগত সফর না প্রশাসনিক সফর না সরকারি সফর? দেখুন, আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে তার প্রশাসনিক সফর, এবং তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং তার সঙ্গে প্রশাসনিক কাজকর্ম সামলাতে তিনি পাহাড়ে গেছেন। কিন্তু আদতে আমার বারবার মনে হচ্ছে এটা একটা ব্যক্তিগত সফর। এখন একজন রাজ্যের প্রশাসক, মুখ্যমন্ত্রী, তিনি ব্যক্তিগত সফরে যেতেই পারেন, সেটা নিয়ে কোনো তর্ক নেই, বিতর্ক নেই, আমিও কোনো প্রশ্ন তুলব না। একটু ভালো করে ভেবে দেখবেন, জ্যোতি বসু যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি উত্তরবঙ্গে হলং তার সেই বাংলোতে তিনি যেতেন, যার জন্য হলং বাংলো খুব বিখ্যাত হয়ে গিয়েছিল। যে জ্যোতিবাবুর অবসরকালীন সময় কিছুদিন ঠাসা শিডিউল থেকে সময় বার করে হলংয়ে যেতেন এবং সেখানে কিছুটা সময় কাটিয়ে তারপর তিনি কলকাতায় ফিরে এসে আবার পুনরায় পুরো কাজে মনোনিবেশ করতেন। পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়করা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা সব সময় ঠাসা শিডিউলের থেকে কিছুটা সময় বার করিয়ে এ ধরনের একটু অবসর কাটিয়ে আসতে চান, আসা উচিত। শারীরিকভাবে, মানসিকভাবে সেটাই স্বাভাবিক। কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু ঘোষণা করেন না যেটা আমার পার্সোনাল সফর। তিনি এটা সরকারি সফর দেখান, অবসর নেন, মানে অবসর জীবনযাপন করেন, একটু মেলে ঘুরে বেড়ান, একটু মানুষের সঙ্গে জনসংযোগ করেন, একটু গান শোনেন, একটু চায়ের দোকানে দাঁড়ান, একটু ওই কোনো একটা চিড়িয়াখানায় গিয়ে সেখানে এপাং ওপাং ঝপাংয়ের মতো চার্লিং, ডার্লিং, কার্লিং, বার্লিং এসব নামকরণ করেন এসব, এবং বাংলা সংবাদ মাধ্যম সেটা সম্প্রচার করে। সেটা স্বাভাবিক, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে যদি বাঘের ছানার নামকরণ করেন, আমাদের বলার কি আছে। প্রশ্নটা আমার অন্যত্র। আমি কেন আজকে এই প্রতিবেদন নিয়ে এলাম জানেন? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার সফরে যাবেন, সে ব্যক্তিগত সফর হোক, প্রশাসনিক সফর হোক, আমার কিচ্ছু বলা নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সেখানে ঘোষণা থাকবে না কেন যে এটা ব্যক্তিগত সফর? আসলে যাহাই ব্যক্তিগত সফর তাহাই প্রশাসনিক সফর। তাতে লাভ কী বলুন তো? সরকারি খরচে এই সফরটা হয়ে যায়। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট কাহিনী আপনাদের কাছে বলবো। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এই জাতীয় সফরে কত খরচ, কোনো আইডিয়া আপনারা কেউ করতে পারেন? কারুর ধারণা আছে? আমি একটা ছোট্ট কাহিনী বলবো। অনিক থাপা তখন সবে ওই জিটিএর বোধহয় প্রধান হিসেবে নির্বাচনে জিতলেন তৃণমূলের সমর্থনে, মমতার আশীর্বাদে। সেই অনিক থাপার যেদিনকে ওখানে শপথ গ্রহণ অনুষ্ঠান, ঘটনাচক্রে আমি ছিলাম খোদ দার্জিলিংয়ে ম্যালের পাশে একটি হোটেলে। আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম, ছুটিতে গিয়েছিলাম, 3-4 দিনের জন্য সেখানে ছিলাম। আর ঠিক সেই সময় দেখলাম তার দুদিনের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছলেন। অনিক থাপা তিনি শপথ নেবেন, তার পারিষদরা শপথ নেবেন, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকলেন। সেটা তো কোনো অন্যায় নেই, সেটাও ঠিক কাজ, গিয়েছিলেন, ভালোই করেছিলেন। কিন্তু আমার যেটা চোখে লেগেছিল, একটা কাহিনী আপনাদের কাছে বলতে ভীষণ ইচ্ছে করছে। একটু তো অনুসন্ধিৎসু মন থাকে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কীভাবে আয়োজন হয়েছে। এন্টায়ার ম্যালটা, বিশ্বাস করুন, নতুন নীল কার্পেটে মুড়ে দেওয়া হয়েছিল। এন্টায়ার ম্যালটা আপনি চিন্তা করে দেখুন, দার্জিলিংয়ে যারা যান তাদের ধারণা আছে, একটা ম্যাল মানে বিস্তৃত অঞ্চল, পুরো ম্যালটাকে একদম নতুন দোকান থেকে কিনে আনা ব্লু কার্পেট দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল। এবং খরচা হয়েছিল রাজ্য সরকারের, এটা জিটিএর খরচায় সব কিছু হয়েছে বলে আমি মনে হয় না। কেন আমি বলছি, তারপর দেখলাম ম্যালের পাশ দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে। সেই রাস্তায় প্রচুর জেনারেটার সেট, বড় বড় জেনারেটার সেট, মানে প্রায় 10-12টা গাড়ি পর দাঁড়িয়েছে। তো তাদের ড্রাইভারদের সঙ্গে, কেয়ারটেকারদের সঙ্গে, যারা জেনারেটর অপারেটর, তাদের সঙ্গে গল্প করলাম, কথা বলতে শুরু করলাম। বলতে বলতে জানলাম সেই জেনারেটর সেট গেছে দক্ষিণ কলকাতার রুবি হসপিটালের কাছাকাছি কোনো একজন ইলেকট্রিশিয়ানের কাছ থেকে। আপনি ভাবুন, পাহাড়ে ওই সর্বোচ্চ স্তরে যেখানে ম্যালের পাশে, সেখানে একটা রাস্তায় জেনারেটর সাপ্লাই দেওয়ার জন্য দক্ষিণ কলকাতার রুবি হসপিটালের পাশ থেকে একজন ইলেকট্রিশিয়ান তার এন্টায়ার ইলেকট্রিক অপারেশনসে গেছেন। আমি খোঁজ নিয়ে জানতে চেষ্টা করছিলাম যে এই দক্ষিণ কলকাতার এই সাপ্লায়ারকে। পরে জানলাম যে প্রভাবশালী পরিবারের খুব ঘনিষ্ঠজন, এবং তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে পুরো ইলেকট্রিক অপারেশনটার জন্য, এবং এন্টায়ার সাউন্ড সিস্টেম, লাইটের ব্যবস্থা, অ্যারেঞ্জমেন্ট। আরও কোনো অপারেটর ছিলেন কিনা জানি না, কিন্তু এই ভদ্রলোক ছিলেন, মানে যার দায়িত্বে ছিলেন, তিনি হচ্ছেন দক্ষিণ কলকাতার রুবি হসপিটালের পাশে ওই অঞ্চলের কোনো একজন ইলেকট্রিশিয়ান। তারপর আমার খুব জানার ইচ্ছে করলো যে এত পুলিশ, চারদিকে পুলিশের ছয়লাপ। একটু আলাপ করছিলাম, পরিচয় করছিলাম যে পুলিশটা কোথাকার। সেখানে জানলাম আরেক রোমহর্ষক তথ্য।
প্রায় 6টা জেলা আমি আইডেন্টিফাই করলাম যে জেলা থেকে পুলিশ গেছে। উত্তরবঙ্গের সব জেলা তো আছে, কোচবিহার আছে, জলপাইগুড়ি আছে, আলিপুরদুয়ার আছে, দিনাজপুর আছে, মালদা আছে, সেখানে আছে। মজা হচ্ছে যে হঠাৎই দেখলাম যে একটা বড় গাড়ি, যেদিনকে অনুষ্ঠান শেষ হয়ে গেছে তারপরে আমরাও পাহাড় থেকে নামছি, সেই সময় দেখলাম যে একটি নির্দিষ্ট গাড়ি, সে গাড়িতে প্রচুর ঠাসা পুলিশ, তাঁরাও সেই সময় নামছেন। ততদিনে মুখ্যমন্ত্রী পাহাড় থেকে নেমে গেছেন। সেই গাড়িটি দেখলাম সেটা আবার উত্তর 24 পরগনা বনগাঁ সাব ডিভিশনের কোনো জায়গা থেকে ঠাসা পুলিশ, অর্থাৎ সেই বড় গাড়িতে করে উত্তর 24 পরগনা বনগাঁ থেকেও পর্যন্ত পুলিশ গেছে। আমি ওদের কাছ থেকে, পুলিশের কর্মীদের কাছ থেকেই সেখানে শুনেছিলাম যে প্রায় 6টা জেলা থেকে পুলিশ এসছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিনকে পৌঁছেছেন তার 3 দিন আগে সমস্ত পুলিশ কর্মচারীদের এন্টায়ার দার্জিলিংয়ের বিভিন্ন হোটেল থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজ যা যা আছে সমস্ত বুক করে নিয়ে সেখানে তাদের রাখা, তাদের থাকা, তাদের খাওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছে। মুখ্যমন্ত্রী যেদিনকে গেছেন তার 3 দিন আগে তারা পৌঁছেছেন, এরিয়া নমিনেশনটা বুঝে নিয়েছেন, কীভাবে তার সিকিউরিটি হবে তার অ্যারেঞ্জমেন্ট করেছেন, এবং মুখ্যমন্ত্রী যেদিনকে নেমে এসছেন পাহাড় থেকে তারপরের দিন তারা ছুটি পেয়েছে। সব মিলিয়ে প্রায় 6 দিনের। আচ্ছা বলুন তো, একটা সরকারের কত খরচা হতে পারে? 6টা জেলা থেকে অ্যাডিকুয়েট পুলিশ ফোর্স নিয়ে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু অনিত থাপার উদ্বোধনী অনুষ্ঠানে গেছেন, সেটাকে পাহারা দেওয়ার জন্য পুলিশ যদি 6টা জেলা, আমি আইডেন্টিফাই করেছিলাম 6টা জেলা পুলিশ। আমি সেখানকার যারা পুলিশ কর্মচারী ছিলেন তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপচারিতা জমিয়ে কে কোথা থেকে এসছেন, কারা এসছেন, গল্প করতে 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 আমি যা তথ্য সংগ্রহ করেছিলাম সেটাই আপনাদের কাছে পেশ করছিলাম। সেটা হচ্ছে কয়েক হাজার পুলিশ। ভাবতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী পাহাড়ে যাচ্ছেন, তিনি হেলিকপ্টারে গিয়ে নেমেছেন, যে পাহাড় দিয়ে উঠেছেন বলেও তো মনে হয় না। হেলিকপ্টার গেছেন, কিংবা তর্কে খাতিরে ধরে নিলাম প্লেনল্যান্ড থেকে গাড়িতে করেই গেছে। তার জন্য 5-6 হাজার পুলিশ ডেপুটেড 5-6 দিন ধরে পাহাড়ে। কত কোটি টাকা খরচা হলো কেউ ভেবে দেখেছেন? অনিত থাপার ইনগরেশন অনুষ্ঠানে গেছেন, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে খরচ, প্যান্ডেল, সে সাংঘাতিক এলাই অ্যারেঞ্জমেন্ট, আপনি ভাবতেও পারবেন না। আমি ছবিগুলো তুলেও ছিলাম, খুঁজে পেলে পরে আপনাদের দেখাবো। সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে কস্টলি স্ট্রাকচার করা হয়েছে, বিশাল স্ট্রাকচার, বিশাল বিশাল সাউন্ড বক্স, লাইটিং অ্যারেঞ্জমেন্ট। পাহাড়ে নিজস্ব অত ব্যবস্থা থাকতে পারে না। আমি তো বলছি, জেনারেটর সেট গিয়েছিল দক্ষিণ কলকাতার রুবি হসপিটালের কাছের কোনো ইলেকট্রিশিয়ানের, এবং তারপরে যা খোঁজ নিয়ে জেনেছিলাম তিনি প্রভাবশালী পরিবারের ঘনিষ্ঠতম বৃত্তে বিরাজমান, এবং এই এন্টায়ার সিস্টেমের মধ্যে যে সংস্থাটি অপারেট করেন সেটি আবার ভাইপোর সংস্থা, জেনেসিস বলে একটি সংস্থা, তারাই ইভেন্ট ম্যানেজমেন্টের দিকটাও আবার দেখেন। তারা ওখানে নিশ্চিতভাবে ইনভলভ ছিলেন। ফলত সারা পশ্চিমবঙ্গে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন, এবং সেই মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে অনিত থাপার উদ্বোধনী অনুষ্ঠানে গেছেন। সেইটাকে কেন্দ্র করে 5 থেকে 6 হাজার পুলিশ ডিপ্লয়মেন্ট, সেগুলো বিভিন্ন জেলা থেকে আনা, তার স্ট্রাকচার, তার স্টেজ, তার বসার জায়গা, তার সামনে সোফা কাম বেড, প্রায় এয়ার কন্ডিশন ব্যবস্থা, ওর মধ্যেই সেই কুলার টুলার লাগিয়ে একদম এলাহি অ্যারেঞ্জমেন্ট। এবং সেই এলাহি অ্যারেঞ্জমেন্ট দেখতে দেখতে আমার মনে হচ্ছিলো এ রাজ্যের 2,73,000 শিক্ষকের পদ ভ্যাকেন্ট না, সরকারের টাকা নেই বলে চাকরি দিতে পারছে না। এ রাজ্যে 1,39,000 পুলিশের পদ ভ্যাকেন্ট, তাদের পয়সা নেই বলে চাকরি দিতে পারছে না। এ রাজ্যে 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করা হয়েছে, চাকরি দিতে পারছে না সরকার, তার কারণ সরকারের ভাড়ারের টাকা নেই। সরকারের সমস্ত ডেভেলপমেন্টাল প্রোগ্রামগুলো বন্ধ হয়ে গেছে সরকারের ভাড়ারে টাকা নেই বলে। আমি খোঁজ নিয়ে বা আমার উত্তরবঙ্গে যারা সাংবাদিক, আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম, বুঝেছিলাম সেটা। ওই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে 2 দিনের অনুষ্ঠান ছিল। সম্ভবত রাজ্যের মুখ্যমন্ত্রী 2 দিনই ছিলেন। প্রথম দিনটা একটু অনেকক্ষণ ছিলেন, দ্বিতীয় দিনটা কম ছিলেন। তো সেই 2 দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে ওই পাহাড়ের মাটিতে দাঁড়িয়ে 12 থেকে 13 কোটি টাকা সরকারি কোষাগারের গিয়েছিল। যাওয়াটাই স্বাভাবিক, আমি অস্বাভাবিক কিছু বলছি না। ডেকোরেটর শুনলাম, খোঁজ নিয়ে জানলাম তিনি উত্তরবঙ্গের ডেকোরেটর, তিনিও ওই ভাইপোর সংস্থার সঙ্গে কোনোভাবে কানেক্টেড, এবং নীল কার্পেট দিয়ে মোড়া হচ্ছে। সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে মহলের যেখানে উঁচু দিক জায়গাটা, সেই দিকে একটু পুরনো কয়েকটা কার্পেট লাগানো হয়েছিল। মুখ্যমন্ত্রী যেদিন যাবেন তার আগের দিন সন্ধেবেলা দেখলাম সেই পুরনো কার্পেট খুলে ফেলা হলো, করে সেখানে আবার নতুন ব্লু কার্পেট পানো, একদম
গোডাউন থেকে নতুন কার্পেট কিনে নিয়ে এসে সেটা লাগানো হলো। অর্থাৎ পুরনো কার্পেটও চলবে না, সব নতুন কার্পেট চাই। আচ্ছা, এই বিলাসিতা এই বাংলার কি এটা পাওনা বলুন তো? আমি এই মৌলিক প্রশ্নগুলি নিয়ে মাঝে মাঝে আপনাদের কাছে আসি, এগুলো কথা বলার জন্য, এগুলো বোঝানোর জন্য। আপনারা কেউ কেউ দেখেছেন যে একটা সিসিটিভি লাগাতে 3.5 লাখ টাকা খরচা হচ্ছে একটা সরকারের। মিথ্যে কথা সমস্ত। টাকা সাইফোন হচ্ছে, টাকা ভাইপোর কাছে পৌঁছে যাচ্ছে বিভিন্ন খাত দিয়ে। 3.5 লাখ টাকা দিয়ে সিসিটিভি বসানো হচ্ছে আরামবাগের হসপিটালে, সে দৃশ্য দেখছি। ঝাড়গ্রামে 1.5 লাখ টাকা দিয়ে একটা সিসিটিভি বসানো হচ্ছে, অথচ কলকাতায় 40,000 12,000 সিসিটিভি লাগানো হয়ে যাচ্ছে। এইভাবে চুরি হচ্ছে বাংলায়। আর এই চুরির পর আমরা সবাই চুপ করে থাকবো, কেউ কথা বলবো না। রাজ্যের মুখ্যমন্ত্রী যেতেই পারেন ব্যক্তিগত সফরে, আমাদের কোনো অসুবিধা নেই। সরকারি খরচে ব্যক্তিগত অবসর যাপন করতে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু সরকারি খরচে কেন এই মহোৎসব হবে? আমি রাজ্যের মুখ্যমন্ত্রী এবারের সফরটাও নজর রাখছিলাম। এলাই অ্যারেঞ্জমেন্ট, বিশাল অ্যারেঞ্জমেন্ট। এবং শুধু তাই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী এবারের সফরের যাওয়ার পেছনে আরও একটা অন্যতর কারণও আমার কানে আসছে। সেটা হচ্ছে গ্রুপ ডি ওয়েটিং লিস্টের কর্মীরা আদালতে গিয়ে অনুমতি নিয়ে শেষ পর্যন্ত নবান্নের কাছে একটা অনশনে বসতে পেরেছিলেন, এবং সেইটা শুভেন্দু অধিকারী আদায় করেছিলেন কৌস্তব বাগচিকে দিয়ে, সম্ভবত জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ থেকে। এবং সেইটাতে কোর্ট বলে দিয়েছিল মন্দিরতলা বাস স্ট্যান্ডের কাছে আপনারা বসতে পারবেন, নবান্নের খুব কাছেই, অদূরেই। এবং সেটা কিন্তু বেসিক্যালি এই গ্রুপ ডি ওয়েটিং লিস্টের জালিয়াতিটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরের জালিয়াতি, হোম ডিপার্টমেন্টের সঙ্গে ইনভলভমেন্ট আছে। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী বোধ হয় এই আঁচটা পেয়েই দ্রুততার সঙ্গে দার্জিলিং চলে গেলেন, যে অন্তত সেই সময়টা আমাকে ওদের সামনে দিয়ে যেতে হবে না। কেননা আফটারঅল তো অন্যায়টা আমিই করেছি, তার অবচেতন মন হয়তো সেটাই বলবে। এইসব নিয়েই মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফর। সেখানে গলে গেল কয়েক কোটি টাকা। চামলিং, ডার্লিং, গার্লিং, বার্লিং এইসব নামটাম দিয়ে সব বাঘের ছানাদের নামকরণ করলেন। কিন্তু শেষ পর্যন্ত বাঙালি শিক্ষিত বেকারদের জীবনে পড়ে থাকলো কিন্তু অশ্বডিম্ব। ভেবে দেখবেন।